দেখুন, ওটা কোর্টে মামলা চলছে, আগামীকাল বেলা 1:30টায় আছে। আশা করছি আমরা আইনের মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই পারমিশন পাবো। তবে একটা কথা বলছি, কেন কোর্টে যেতে হবে ভাই? রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে, ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে, সেখানে অসুবিধা নয়। এই প্রোগ্রাম করলে কোর্টে যেতে হচ্ছে কেন? কারা মধ্যখান থেকে ফুস লাগছে, কারা এটাকে ভিতর থেকে আটকানোর চেষ্টা করছে খুঁজে বার করতে হবে। সাপে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। ঠিক যেভাবে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, বলছে অকাপের বিরুদ্ধে আছি, দিল্লি গিয়ে আন্দোলন করো, যেভাবে হচ্ছে ঠিক এখানে দেখুন কেউ কলকাঠি নেড়েছে যে ওইখানে পারমিশনটা না পায়। কিছু আছে বলছেন কারণ কি তাকে বলুন। যেমন মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে ন্যাশনাল চ্যানেলগুলো ছড়িয়েছিল, তেমন এই কাশ্মীরে যে জঙ্গি হামলায় ইনজুরেড হয়েছে সেটা নিয়েও ন্যাশনাল চ্যানেলগুলো ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, বুঝে গেছি। ব্যাপারটা হচ্ছে দেখুন, হলুদ মিডিয়া বলা হয়, গদি মিডিয়া বলা হয়। দেখুন, মিডিয়া স্বাধীনতাতে আমাদের দেশের র্যাঙ্ক 159 আউট অফ 175 or 180। 180টার মধ্যে 180টি দেশের মধ্যে আমাদের মিডিয়া স্বাধীনতাতে 159। যেমন আমাদের দুর্ভাগ্য, ঠিক একইভাবে এশিয়া মহাদেশের মধ্যে ফেক খবর ছড়ানোতে আমরা টপ 3-র মধ্যে আছি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা তথাকথিত বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে, আজকে দুর্ভাগ্যের বিষয় মিডিয়াও যেন এই প্রোপাগান্ডায় শামিল হচ্ছে। সেই সমস্ত মিডিয়াদেরকে আমরা ধিক্কার জানাই, যারা দেশের সার্বভৌমত্ব, দেশের সম্প্রীতি, দেশের ঐক্য বিনষ্ট হয়ে যাবে তাদের খবর পরিবেশনের মাধ্যমে। গতকালকে ভারতবর্ষে দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা তারা ধর্নায় বসেছে এবং তাদের চোখের জলের মূল্যের বিনিময়ে যে অনৈতিক অত্যাচার করছে রাজ্য সরকার এবং তার প্রশাসনের পক্ষ থেকে। ঠিক তেমনি আরেকটা দুঃখজনক ঘটনা, কারণ 19 সালেও আরেকটি ঘটনা আমরা দেখেছিলাম। সেই 19 সালের বিচার কিন্তু এখনও পাইনি। 40 জন আর্মি আমরা পুলওয়ামাতে দেখেছিলাম RDX বিস্ফোরণে মারা গিয়েছিল। এখনো পর্যন্ত কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এখনো পর্যন্ত তা কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো এজেন্সি বার করতে পারলো না। ঠিক তেমনি গতকালকে পর্যটক 26 তারিখে যে কালকে যে পর্যটক যারা গিয়েছিলেন, পর্যটকদের উপর যেভাবে জঙ্গি হামলা হলো, সেখানে হিন্দু মুসলমান খোঁজা হচ্ছে। আলটিমেট এই বিজেপি সরকার ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আপনারা জানেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক এবং তাদের ফাঁসি কাটে ঝোলানো হোক, এবং তাহলেই দ্বিতীয়বার এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যে কেন্দ্রের সরকারের তাদের ভূমিকা। দেখুন, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি বলতে তো ডিজে সংস্কৃতি, আর তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি মানে আমরা দেখেছিলাম মেদিনীপুরের একটা সভাতে মানস ভূঁইয়া কি নামে সম্বোধন করছিলেন আমাদের মাননীয় সাংসদ যাদবপুরের সায়নী ঘোষকে। তো এদের সম্পর্কে যত কম বলা যায় সংস্কৃতি ততটা উন্নত মানের করা যাবে, কারণ এদের সংস্কৃতি সমাজের চিন্তা চেতনা, চিন্তা ভাবনা একদম নিকৃষ্ট মানের এদের চিন্তা ভাবনা। অতএব স্বাভাবিকভাবে আমাদের আইএসএফ এর নতুন বিকল্প, নতুন সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি। দাদা বলছি যে এখানে আন্দোলন করে কোনো লাভ নেই, দিল্লি যেতে হবে, দিল্লি গিয়ে আন্দোলন করুন, এটা মুখ্যমন্ত্রী বলছে। তাহলে মুখ্যমন্ত্রীকে কি বলবেন এই বিষয়ে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে এর আগেও যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী দলিত মানুষের 100 দিনের কাজের অধিকার যখন এই তৃণমূল কংগ্রেস চুরি করল আর বিজেপি বন্ধ করে দিল, তখন যখন গরিব খেটে খাওয়া মানুষ যখন তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। এবং আমরা এটাও দেখেছি দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের 6 ফুট লাঠির ঘা খেয়ে তারা পালিয়ে এসে কলকাতায় বসেছিল। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যখন মানুষের তার গণতান্ত্রিক অধিকার, তার সংবিধান রক্ষার অধিকার, সার্বভৌমত্ব রক্ষার অধিকারে যখন মানুষ রাস্তায় নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনই হেয়ালিপনা করে এবং এই আন্দোলনকে ভেঙে দেওয়ার নানানভাবে পরিকল্পনা করেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা বলি, তিনি এই বাংলা থেকে এমপি নিয়ে গেছেন পার্লামেন্টে, রাজ্যসভার এমপি নিয়ে গেছেন, এই বাংলার মানুষের
ভোটাধিকার নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন 3বারের জন্য। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন সরকারি কর্মচারীদের কুকুরের সঙ্গে তুলনা করেন, ঠিক পশ্চিমবাংলার সাধারণ মানুষকেও ঠিক এইভাবে তিনি তার আন্দোলনগুলোকে হেয়ালি করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। দাদা এইবার দিন ভাঙড়ে একটি পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস ধরে দেওয়া হয়, আর সেই জায়গায় দোষী করছে যে আইএসএম নেতার দোষী করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওখানে কাক কাকের মাংস খাচ্ছে, এর আগেও আমরা বলেছি। ওখানে আপনারা জানেন যে আরাবুল এবং শওকাত মোল্লার মতো জমি দখলের লড়াই হচ্ছে, কে লুটে পুটে খাবে, কে নেতা হবে। এবং ওদের লুটে পুটে খাওয়ার মানে খাওয়ার নিয়ে যে বচসা, এবং বচসা থেকে তাদের পার্টি অফিস দখল, এই যে রাজনীতি, তারা আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দোষকে ঢাকতে চাইছে। এটা হচ্ছে তাদের চিরাচরিত রাজনীতি, এটা তাদের পলিটিক্স। এছাড়া কি বলবো, তৃণমূল সম্পর্কে যত কম বলা হবে ততই মানুষ সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে। 2 কোটি চাকরির কথা বেকারত্ব কমাবে, ব্যর্থ হয়েছে। ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে, কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে, বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে। সোনার দাম এখন কোথায়, দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্যই সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায়, সোনার ভ্যালু কেমন। সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে, মানে দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে। এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্ম খেলা ছাড়া ওদের কি আছে, অন্য কোনো জায়গা নেই। একবারের জন্য বলছি না, যে সমস্ত জঙ্গিরা আক্রমণ করেছে একটাও ছাড় পাবে না, এবং এর পেছনে যারা আছে তারাও তাদেরকে খুঁজে বার করে আমরা সর্বোচ্চ শাস্তি দেবো, এই দাবি তুলছে না, ওই ধর্মের জিগির তুলছে। এটা চেষ্টা করবে বিজেপি, আর তার দোসর যারা আছে তারা চেষ্টা করবে। আমাদের হচ্ছে কথা বক্তব্য একটাই, কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হচ্ছে এর দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে, এবং কারা এর সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি বলছি, রাজ্যপাল আমাদের একটা সাংবিধানিক প্রধান রাজ্যপালকে আমরা আপাতমস্তক নিরপেক্ষতার সাথে আমরা দেখি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুর্শিদাবাদের ইনসিডেন্টের পরে, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যে ইনসিডেন্ট ঘটেছিল, রাজ্যপাল মহোদয় তিনি যাবার মন স্থির করেছিলেন এবং গিয়েছিলেন, আমি মনে করি যাওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল। তেনার তো প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার, যারা এফেক্টেড, যারা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকের কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল বর্তমানে আছেন তার আচরণটা বা তার ভিজিটটা পলিটিক্যাল ভিজিটের মতো হলো।